অম্বিকা কালনা। ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত প্রাচীনকালে এই শহর ছিল বাণিজ্যিক বন্দর নগরী। শোনা যায় প্রাচীনকালে এই শহরের নাম ছিল অম্বুয়া। পৌরাণিক মুনি অম্বু দেবীর পূজিতা দেবী সিদ্ধেশ্বরী অম্বিকা মাতার নামানুসারে এই শহরের নাম হয়েছে অম্বিকা কালনা। বিভিন্ন টেরাকোটার কারুকার্যে গঠিত মন্দির সমূহের জন্য এই শহরটিকে মন্দির নগরীও বলা হয়। এত সুন্দর শিল্পশৈলী আর আমার প্রিয় নানান ধরনের কারুকার্যে ভরপুর মন্দির দেখার জন্য ও তার ইতিহাস জানার জন্য তাই পাড়ি দিলাম কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার দূরত্বে অবস্থিত অম্বিকা কালনার উদ্দেশ্যে। কি বিচিত্র এই দেশ, গরমকালে ঠান্ডার রেশ। সময় এখন ভোর 4:02। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। টুকরো ভ্রমণের নতুন এক ব্র্যান্ড নিউ এপিসোডে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 22শে মার্চ 2024, বাংলার 8ই চৈত্র 1430 বঙ্গাব্দ। আজ বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার উদ্দেশ্যে। ঘড়িতে এখন 4:07। দেখা যাক গাড়ি কখন ঢোকে, কারণ গাড়ির অরিজিনাল সময় হচ্ছে আপনার 4:16। চলুন তাহলে এবার ট্রেনে উঠে শিয়ালদা পৌঁছে আবার বাকি কথা হচ্ছে। চলুন এগোনো যাক। সময় এখন সকাল 5:20। আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। এটা শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম। এবার যথারীতি খুঁজে বের করতে হবে আমাকে জঙ্গিপুর রোড এক্সপ্রেস, কারণ ওই ট্রেনে করেই আজ আমি পৌঁছাবো আমার গন্তব্যে। চলুন দেখা যাক কোথায় আছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। আমি আমার ট্রেন পেয়ে গেছি। 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 13177 শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস। এই ট্রেনে করেই আজ আমি পৌঁছাবো অম্বিকা কালনা স্টেশনে। যথারীতি ট্রেনে উঠে পড়েছি, এবার ছাড়ার অপেক্ষা। 5:35 ছাড়ার টাইম, দেখা যাক কখন ছাড়ে। অম্বিকা কালনা স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে হচ্ছে রিজুদা। কাল বিকেলবেলা রিজুদার সঙ্গে আমার কথা হয়ে গেছে। রিজুদা টোটো নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষা করবে। গাড়ি যথারীতি চলতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি জঙ্গিপুর রোড এক্সপ্রেসে। দেখুন গাড়ি সামনের দিকে এগোচ্ছে, যথারীতি দমদম জংশন ঢুকছে। ট্রেন যথারীতি গরিফা স্টেশন ক্রস করছে, আর গরিফা স্টেশন ক্রস করার পর এই ট্রেন ক্রস করবে হুগলি নদীর ওপর জুবিলি সেতু। এই জুবিলি সেতু কিন্তু উত্তর 24 পরগনা এবং হুগলি জেলাকে যুক্ত করেছে। ছোটোবেলায় যখন যাওয়া আসা করতাম এই লাইনটা কিন্তু সিঙ্গেল লাইন ছিল, আর এই জুবিলি ব্রিজটা কিন্তু তখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল। বহু বছর পর এলাম এই লাইনে, যথারীতি দেখলাম ব্রিজ কমপ্লিট এবং ডবল লাইনও হয়ে গেছে। খুব সুন্দর স্মুথ ট্রেন ক্রস করছে এখান দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোমরাবাজার স্টেশনে। এই সোমরাবাজার স্টেশন থেকে কিন্তু আপনার যাওয়া যায় হচ্ছে সবুজদ্বীপ। আপনারা যদি WBTTCL এর গঙ্গাবক্ষে যে নতুন গেস্ট হাউস তৈরি হয়েছে সেখানে যদি থাকতে চান বা যেতে চান, এখান থেকেই কিন্তু টোটো ধরে আপনাকে কিন্তু ঘাটে যেতে হবে এবং সেখান থেকে নৌকা করে চলে যেতে পারবেন সবুজদ্বীপ। সবুজদ্বীপ কিন্তু 2 দিন বা 1 দিনের ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা আমি বলবো। সবুজদ্বীপে যে গেস্ট হাউসগুলো রয়েছে তার প্রতিদিনের ভাড়া হচ্ছে 2000 টাকা প্লাস GST প্রতিজন। অম্বিকা কালনার সামনে আসছে, অম্বিকা কালনা নেমে শুরু হবে আজকের অভিযান। সময় এখন সকাল 7:52। আমি এসে পৌঁছেছি বর্ধমান জেলার অম্বিকা কালনায়। আজ অম্বিকা কালনার সমস্ত মন্দির আমি ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লোরেশন। বলে রাখি, কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মেন গেট দিয়ে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো বুক করে ঘুরে দেখুন কালনার সব দ্রষ্টব্য স্থান। টোটো ভাড়া 400 টাকার মতো, তবে দরাদরি করলে কমেও পেতে পারেন। কালনা পৌঁছে টোটোয় চেপে কালনা ভ্রমণের জন্য আপনারা নিচের দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারেন। নাম রিজু দেবনাথ। রিজুদার নাম ও ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন।
কালনা স্টেশন থেকে রিজুদার টোটোয় চেপে আজ আমার প্রথম গন্তব্য ছিল কালনার সবচেয়ে জাগ্রত সিদ্ধেশ্বরী মাতার মন্দির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালনা সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে। কালনা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যে মা আছে তার নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম হয়েছে অম্বিকা কালনা। মা সিদ্ধেশ্বরী হলেন বর্তমানে অম্বিকা কালনার অধিষ্ঠাত্রী দেবী, যার নাম থেকেই হয়েছে এই শহরের নামকরণ। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশের হাত ধরেই এই মন্দির স্থাপিত হয়। এরপর ঋষি অম্বরীশের বংশধর ঈশ্বরীশ একটি নিমদাল দ্বারা প্রস্তুত করেন এই বামাকালীর বিগ্রহ। পরে 1741 খ্রিস্টাব্দে এই মন্দির নতুন রূপে নির্মাণ করেন তৎকালীন রাজা চিত্রাসেন রায়, যার নাম এই মন্দিরের গায়ে একটি শিলালিপিতে খুব স্পষ্টভাবে খোদিত আছে। আগে এই মন্দিরে নরবলির প্রচলন ছিল, তবে এখন ফল, সবজি এবং পাঁঠা বলি দেওয়া হয় এখানে। প্রধান মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে 5টি শিব মন্দির, যার সবকটি শিবলিঙ্গই কালো, যেখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যা মহাদেবের অর্চনা করা হয়। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরেই রয়েছে ডালার দোকান। মন্দির খোলা থাকার সময় সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি অনন্ত বাসুদেব মন্দিরের সামনে। জাস্ট আপনার সামনে সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বর মন্দিরের থেকে ঠিক 2 মিনিটের হাঁটা পথ। সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথে একটু এগোলেই পড়বে আপনার বাঁহাতে হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। চলুন মন্দিরের ভেতর ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতর কোন কোন দেবতা অধিষ্ঠান করছেন। সিদ্ধেশ্বরী মন্দিরের খানিকটা উত্তর প্রান্তে গেলে আপনাদের চোখে পড়বে একটি বেশ বড় আটচালার মন্দির। আটচালা বিশিষ্ট কারুকার্যে পরিপূর্ণ এই মন্দিরটি নির্মাণ করেন রাজা চিত্রাসেন রায়ের ভাইপো ত্রিলোকচাঁদ রায়। এই মন্দিরের অন্দরে প্রবেশ করলেই দেখা মিলবে 4 ফুট উঁচু কালো রঙের বাসুদেবের বিগ্রহ, যার থেকে এই মন্দিরের নামকরণ হয়েছে অনন্ত বাসুদেব মন্দির। বাসুদেবজির বিগ্রহ ছাড়াও এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণ ও জগন্নাথ দেবের বিগ্রহ। এখানকার বেশিরভাগ মন্দির কিন্তু দুপুরবেলা বন্ধ থাকে, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, এখানে বেড়াতে এলে অবশ্যই কিন্তু সকাল সকাল আসুন। সিদ্ধেশ্বরী মন্দির থেকে খানিকটা দক্ষিণ পূর্ব দিকে গেলে দেখতে পাবেন গোপালবাড়ি বা গোপালজি মন্দির। মন্দিরটির নির্মাণ শৈলী সত্যি অবাক করার মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে গোপালবাড়ি মানে গোপালজির মন্দিরের মধ্যে। 4 চালা বিশিষ্ট এই মন্দিরটিকে ঘিরে রয়েছে দুর্দান্ত টেরাকোটার মন্দির, যার 25টি চূড়া সকলের নজর কাড়ে। 1766 খ্রিস্টাব্দে রাজা ত্রিলোকচন্দ্রের আমলে নির্মিত এই মন্দিরে দেখতে পাবেন নিখুঁত টেরাকোটার নকশা, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা সংরক্ষিত। এরপর টোটোয় চেপে 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ভগবান দাস বাবাজি মহাশয়ের স্মৃতি বিজড়িত আশ্রমে। আশ্রমটি বর্তমানে নমব্রহ্মজির মন্দির নামে খ্যাত। এই আশ্রমের অন্দরমহলে রয়েছে একটি রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরের সবচেয়ে দৃষ্টি আকর্ষক জিনিসটি হলো পাতাল গঙ্গা। এই মন্দিরের মধ্যেই প্রবেশ করেছেন মা গঙ্গা।
শোনা যায় গঙ্গা নদীর মতো এখানেও নাকি জোয়ার ভাটা হয়। চলুন এই পাতাল গঙ্গা নিয়ে কিছু কাহিনী আপনাদের শুনিয়ে ফেলি। ভগবান দাস বাবাজি মহাশয় ছিলেন একজন সিদ্ধ পুরুষ। সেই মতো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে দর্শন ও গঙ্গা মাতাকে স্পর্শ করাই ছিল তার ভজন। বার্ধক্যজনিত কারণে একদিন গঙ্গা মাকে স্পর্শ করতে না পারায় তিনি দেহত্যাগের সংকল্প করেন। বাবাজির এই মনোবাসনায় গঙ্গা মা বাবাজিকে বলেন যে এখনও তো তার যাওয়ার সময় হয়নি। তবে তার উত্তরে বাবাজি বলেন যে গঙ্গা মাকে স্পর্শ না করে তিনি নাকি থাকতেই পারেন না। বাবাজির এই কথার প্রেক্ষিতে মা গঙ্গা পাতাল ফুঁড়ে উঠে আসেন এই মন্দিরের সিঁড়িতে, যার পর থেকে এই স্থান পাতাল গঙ্গা নামে খ্যাত। এই আশ্রমেই রয়েছে ভগবান দাস বাবাজি মহাশয়ের একটি সমাধি মন্দির, যেখানে পরবর্তীকালে তাকে সমাধিস্থ করা হয়েছিল। এই আশ্রমের উল্টো দিকেই রয়েছে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ও সারদা দেবী অধিষ্ঠিত একটি ছোট্ট আশ্রম। আশ্রমটিকে দর্শন করে এবার এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য কালনা সেই বিখ্যাত 108 শিব মন্দির ও রাজবাড়ি কমপ্লেক্সের উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কালনার 108 শিব মন্দিরের সামনে, যেটা তৈরি হয়েছিল আপনার 1809 খ্রিস্টাব্দে এবং তৈরি করেছিলেন মহারাজা তেজাচন্দ্র বাহাদুর। আর ঠিক কালনা 108 শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে কিন্তু আপনার হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। চলুন আগে 108 শিব মন্দির ঘুরে আসি, তারপর ঢুকবো রাজবাড়ি কমপ্লেক্সের ভেতর। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কালনার 108 শিব মন্দিরের মধ্যে। এখানে দুখানা সার্কেল, মানে কনসেন্ট্রিক সার্কেলে শিব মন্দিরগুলো রয়েছে, মানে সমকেন্দ্রিক বৃত্তাকার যেটাকে বলে, সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে বাইরের সার্কেলে রয়েছে আপনার 74খানা শিব মন্দির, আর ভেতরের সার্কেলে রয়েছে আপনার 34টা শিব মন্দির। বাইরের সার্কেলে রয়েছে আপনার একটা করে সাদা শিবলিঙ্গ আর একখানা করে কালো শিবলিঙ্গ। কালনার বুকে অবস্থিত এই 108 শিব মন্দির নবকৈলাস মন্দির নামেও খ্যাত। বাইরের সার্কেলে যেমন একটি করে সাদা ও একটি করে কালো শিবলিঙ্গ রয়েছে, তেমনি ভেতরের সার্কেলে রয়েছে সবকটি সাদা শিবলিঙ্গ। পুরোহিত মশাইয়ের কথানুযায়ী এই শিবলিঙ্গগুলি সবকটি উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণের দিকে মুখ করে আছে। ছোট সার্কেলটির ঠিক মধ্যখানেই রয়েছে প্রাচীনকালের এক বিরাট বড় ইদারা। শিব মন্দির দর্শন করে এবার ঢুকে পড়লাম ঠিক তার উল্টো দিকে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে। কালনা রাজবাড়িতে ঢুকেই বাঁ দিকে রয়েছে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপচাঁদের স্ত্রী শিউরি কুমারী তার স্বামীর স্মরণে এই মন্দির প্রতিষ্ঠা করেন। 19 শতকে বা 1849 খ্রিস্টাব্দে স্থাপিত রেখো দেউল আকারের এই মন্দিরে রয়েছে অসংখ্য পোড়ামাটির কাজ ও নকশা। প্রতাপেশ্বর মন্দিরকে বাঁদিকে রেখে সামনে এগোলে রয়েছে একটা ছাদবিহীন রাসমঞ্চ, যার মাঝখানে রয়েছে একটি ঠাকুর দালান। সারা পৃথিবীতে যে 5টি 25 রত্ন বা 25 চূড়ার মন্দির আছে, তার মধ্যে 2টি এই রাজবাড়ি চত্বরেই অবস্থিত। একটি হলো লালজির মন্দির ও অপরটি হলো কৃষ্ণচন্দ্রজির মন্দির। আরও একটা 25 চূড়া বা 25 রত্ন মন্দির এই কালনাতেই রয়েছে, যা আপনাদের একটু আগেই গোপাল বাড়িতে দেখিয়েছি। প্রথমেই প্রবেশ করলাম লালজির মন্দিরে। 1739 খ্রিস্টাব্দে নির্মিত লালজির মন্দিরটি কালনার সবচেয়ে প্রাচীন মন্দির বলে জানা যায়। মহারাজ জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। লালজির মন্দিরের মূল প্রবেশদ্বারের বাঁদিকেই রয়েছে গিরি গোবর্ধনের মন্দির। 25 চূড়া বিশিষ্ট লালজি মন্দিরের অন্দরমহলে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। 25 চূড়া বিশিষ্ট এই মন্দিরের বিভিন্ন অংশে দেখা যায় নানান রকম নকশা ও পোড়ামাটির কাজ।
এই মন্দিরের সম্মুখ প্রান্তেই রয়েছে চারচালা বিশিষ্ট একটি মণ্ডপ, বিশেষ পার্বণে যেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। এই লালজির মন্দিরে কিন্তু প্রত্যহ দুপুর দুটোয় ভোগ বিতরণ হয়। ভোগ মূল্য 100 টাকা প্রতিজন। আগে বুক করলে আগে পাবে, এই পদ্ধতিতে এখানে ভোগ বিতরণ করা হয়। লালজির মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে গেলে প্রথমেই রয়েছে রূপেশ্বর মন্দির, যার আর্কিটেকচারটি ইউরোপীয় শৈলী থেকে প্রভাবিত। লালজির মন্দির থেকে বেরিয়ে রূপেশ্বর মন্দির ও পঞ্চরত্ন মন্দিরের মাঝ বরাবর অংশ থেকে দৃশ্যমান হয় রাজবাড়ির অংশবিশেষ। রাজবাড়ি দর্শনের পর পিছনে ঘুরলেই ডান পাশে রয়েছে আটচালা বিশিষ্ট পঞ্চরত্ন বা পঞ্চশিবের মন্দির, যা নির্মিত হয়েছিল 19বিংশ শতকে। এরপর এগিয়ে চললাম দ্বিতীয় 25 চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজির মন্দিরের দিকে। কৃষ্ণচন্দ্রজির মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1751 সালে এবং সমাপ্ত হয় 1755 সালে। অপূর্ব টেরাকোটার কাজ দেখে সত্যি মোহিত হয়ে যেতে হয়। এই মন্দিরের দেয়ালগুলিতে মূলত রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। কৃষ্ণচন্দ্রজির মন্দিরের সামনেই রয়েছে সপ্তবৃক্ষ। বলে নাকি 7টি বৃক্ষকাণ্ড এখানে পরস্পরের সঙ্গে একত্রে মিলেমিশে রয়েছে। কৃষ্ণচন্দ্রজির মন্দির থেকে সপ্তবৃক্ষের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে রয়েছে একটি রাম সীতার মন্দির। রাম সীতা মন্দিরের উল্টো দিকে মানে সপ্তবৃক্ষের ডান পাশে রয়েছে বদ্রীনারায়ণজির মন্দির। যথারীতি কালনার 108 শিব মন্দির আর এখানে রাজবাড়ি কমপ্লেক্স দেখা কমপ্লিট হলো, কিন্তু একটা সমস্যার সম্মুখীন হলাম গোপালবাড়িতে গিয়ে। গোপালবাড়িতে গোপালজির যে মন্দির আছে সেখান থেকে বলা হলো কোনো রকম ছবি তুলতে দেওয়া হবে না, পারমিশন করুন হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্সে গিয়ে। এখান থেকে যথারীতি পারমিশন করলাম, মানে ভিডিও ক্যামেরা যে টিকিট করতে হয়, কিন্তু কোনো রকম কোনো ব্লগিংয়ের ভিডিও করতে দিচ্ছে না, অনলি ফর ভিডিও। আর কোনো রকম কথা বলতে দিচ্ছে না, জাস্ট অনলি ছবি তোলা আর অনলি ভিডিও। জানি না কেন জিনিসটা করেছে। এনাদের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেহেতু এই সমস্ত স্থাপত্যগুলোকে হ্যান্ডেল করছে, সেই জন্য কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না। মানে কালনাতে যে কটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্থাপত্য আছে সেখানে নাকি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, যদি না আপনি এখানে রাজবাড়ি কমপ্লেক্সে এসে 25 টাকা দিয়ে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য টিকিট করেন। যদি টিকিট করেন তবেই কিন্তু যে কটা এএসআই সাইট আছে টোটাল কালনা জুড়ে যে কটা এএসআই সাইট আছে সে কটা সব সাইডে আপনি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে পারবেন, কিন্তু নট ফর ব্লগিং। সো একটাই কথা বলবো, জেনে নিয়ে তবেই কিন্তু এখানে এসে ভিডিও করুন, নইলে কিন্তু আপনাকেও সমস্যার সম্মুখীন হতে হবে। রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে টোটোয় চেপে মিনিট 2-3-এর মধ্যেই চলে এলাম শ্রী শ্রী শ্যাম সুন্দর নিতাই গৌড়ের শ্রী মন্দিরে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে একত্রে গৌর নিতাই বলে ডাকা হয়। স্মৃতি বিজড়িত এই মন্দিরের অন্দরে তাদেরই বিগ্রহ অধিষ্ঠান করছে। এই মন্দিরের পাশেই একটি কুল গাছের নিচে রয়েছে শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল। চলুন পণ্ডিতজির কাছ থেকে এই বিবাহস্থলের কিছু মাহাত্ম্য শুনে নিই। নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি এটা। তার শ্বশুরের নাম হলো সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতরা সবাই ছিলেন, তার মধ্যে 2 ভাই আছেন লীলায়, একজন হলো গৌরীদাস আর একজন সূর্যদাস। ওনার 2 কন্যা নাম হলো বসুধা জাহ্নবা। বসুধা জাহ্নবাকে নিতাই চাঁদ বিয়ে করেছিলেন, সেই বিয়ের স্থানটাই এটা। এটা হলো নিতাই চাঁদের বিয়ের স্থান। সেই বিয়ের স্থান মানে যাকে বলা হয় ছাদনাতলা। এই ছাদনাতলায় এই শিলের এই যে একটা শিল আছে, যে শিলটা রাখা আছে, সেই শিলটার উপরে নিতাই চাঁদ দাঁড়িয়েছিলেন। সেখানে যেটা হয় হলুদ চন্দন মাখানো হয়, মাখানোর সময় যখন দাঁড়িয়েছিলেন সেই 2টি পায়ের ছাপ নিতাই চাঁদের এখনও আছে, যে কারণে এই স্থানটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আর এখানে যে কুল গাছটা আছে, এই কুল গাছটা নতুন হয়েছে,
এই কুল গাছটা 550 বছর আগেকার কুল গাছ। সেই নিতাই চাঁদের বিয়ের সময় এই কুল গাছের নিচেই নিতাই চাঁদের বিয়ে হয়েছিল, যে কারণে বলে কুলতলা। এটার নাম কুলতলা। নিতাই চাঁদের বিয়ে হয়েছিল এই কুলতলায়। সকল ভক্তবৃন্দের কাছে নিবেদন, এটাই এই বিবাহস্থল, নিতাই চাঁদের বিবাহস্থান খুব জরাজীর্ণ অবস্থায় আছে বর্তমানে। সেই 550 বছর আগেকার আস্তে আস্তে একটু সংস্কার হয়েছিল, কিন্তু স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সংকটের কারণে এখনো সংস্কার অনেকটাই বাকি। যদি সকলে মিলে কিছু কিছু মানে অনুদান আনুকূল্য কিছু এখানে দেওয়ার চেষ্টা করেন সকলে মিলে, তাহলে এটাকে সংস্কার করে সকলের পবিত্রতম স্থানকে আরও সুন্দর করা যাবে। শ্যামসুন্দর মন্দিরের খুব কাছেই অবস্থিত মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির। এই মন্দিরেও গৌর নিতাইয়ের বিগ্রহ অধিষ্ঠান করছে, কিন্তু তার দর্শন পাওয়া যায় এক ঝলকে। ভোগ দেওয়ার পর আরতির সময়ই তাদের ঝলক দর্শন পাওয়া যায়। গৌর নিতাই ছাড়াও এই মন্দিরে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাও রয়েছে। মহাপ্রভু ঝলক দর্শন মন্দির দেখে এবার চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল অমৃতলা। প্রায় 600 বছরের পুরনো এই তেঁতুল গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন এখনো সংরক্ষিত আছে। চলুন এই অমৃতলায় দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অম্বিকা কালনায় এই স্থানে আগমনের কিছু কথা শুনে নিই। ব্রজলীলার সুবল সখা চৈতন্যলীলায় গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের বাড়ি ছিল শালিগ্রাম, কাটোয়ার শালিগ্রামে। তার দাদা ছিলেন, তারা 4 ভাই। তার দাদা ছিলেন সূর্যদাস পণ্ডিত। তিনি বাংলার নবাব হুসেন শাহের ফিনান্স মিনিস্টার ছিলেন, খাজাঞ্চি ছিলেন। তো তিনি তার এখানে কাছেই আমাদের শ্রীমন্দিরের পাশেই শ্যামসুন্দর মন্দির আছে যেখানে বর্তমানে, সেখানে তার অফিস ঘর ছিল, গাদি ছিল। তো সেই গৌরীদাস পণ্ডিত সংসার ত্যাগ করে এখানে বহু জায়গা ঘুরতে ঘুরতে এই জায়গাটা তার পছন্দ হয়েছিল। এখানে তখন গঙ্গা খুব কাছে ছিল, আর এই তেঁতুল গাছের নিচে তিনি একটি ভজন কুটির নির্মাণ করে এখানে বাস করতে থাকেন, সাধন ভজন করতে থাকেন। তার সাধন ভজনের মূল উদ্দেশ্যই ছিল শ্রীকৃষ্ণকে পাওয়া, অর্থাৎ কিনা যে তিনি ব্রজলীলার যে সুবল সখা ছিলেন, সবচেয়ে প্রিয় ছিলেন শ্রী রাধা গোবিন্দের, সেই গোবিন্দর ভজনাই তিনি করতেন। আমরা মনে করি, ভক্তরা মনে করি, চৈতন্যদেব পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি নারায়ণ স্বয়ং। তাকে অদ্বৈত প্রভু নারায়ণের সিংহাসন নাড়া দিয়ে এনেছিলেন পৃথিবীতে। যে এই প্রচণ্ড অধর্ম সেই সময় চারিদিক থেকে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে দেশ রসাতলে যাচ্ছিল সেই সময়। ভক্তিবাদের সূচনা চৈতন্যদেবের হাতে, আর তিনি কৃষ্ণ প্রেম সবাইকে দিয়েছেন, কৃষ্ণ প্রেমে জীবকে উদ্ধার করতে এসেছেন। আসলে সেটি হচ্ছে এটি একটি রূপক, এটি সিম্বলিক। এই প্রেম হচ্ছে জীবে প্রেম। আসলে কৃষ্ণ প্রেমের উদ্দেশ্যই, কৃষ্ণ প্রেম বিতরণের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ভালোবেসে একদম কাছে টেনে নেওয়া। মানুষ এই সময় ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে মানুষ বিধর্মী, হিন্দু ধর্মের মানুষরা বিশেষ করে অন্তজ শ্রেণীর মানুষরা বিধর্মী হয়ে যাচ্ছিল, ধর্ম পরিবর্তন করছিল। তার হাত থেকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব। তো তখনও তিনি নিমাই ছিলেন, তখনও তিনি সন্ন্যাস নেননি, শ্রী চৈতন্য হননি, তখনও নিমাই বিশ্বম্ভর রূপেই পরিচিত। নবদ্বীপ যখন ভেসে যাচ্ছে তার প্রেমে, শান্তিপুরও প্রায় ডুবে যায় এরকম অবস্থা। তো সেই অবস্থায় তিনি এখানে এই জায়গায় এসেছিলেন। নবদ্বীপ তো তখন ছিল না, নাম ছিল মিয়াপুর, তার যেখানে জন্মস্থান। তো সেখানে ফেরার পথে তিনি এখানে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করতে এলেন। অমৃতলা থেকে কালীভক্ত ভবা পাগলার আশ্রমের দিকে যেতে গিয়ে দেখে নিলাম দাঁতন কাঠিতলা মসজিদ। ইতিহাস মতে এই মসজিদটি নির্মিত হয় 1490 সালে, যেটি বর্তমানে কালনার প্রাচীন ঐতিহ্য হিসাবে পরিচিত।
শুক্রবার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কিছু রীতি রেওয়াজ থাকে বলে মসজিদের সম্মুখদ্বার বন্ধ থাকার কারণে ভিতরটি আর দর্শন করা হলো না। পরে একদিন এই কালনায় এসে না হয় আপনাদের একবার এই মসজিদের অন্দর ঘুরে দেখাবো। বাইরে থেকে দাঁতন কাঠিতলা মসজিদ দেখে নিয়ে এবার এগিয়ে চললাম ভবা পাগলার আশ্রমের দিকে। ভবেন্দ্রমোহন রায়চৌধুরী ওরফে ভবা পাগলা ছিলেন একজন বিখ্যাত গীতিকার ও দেবী কালীর পরম ভক্ত এবং সেই সঙ্গে তিনি লিখে গেছেন অসংখ্য গান। দেশভাগের পর তিনি এক কাপড়েই চলে আসেন এই অম্বিকা কালনায়। ধীরে ধীরে এই স্থানেই তিনি বসবাস করতে আরম্ভ করেন। তার সাথে তার আধ্যাত্মিকতা ও মা কালীর বন্দনা মাহাত্ম্যে এই জায়গার নাম হয় ভবা পাগলার আশ্রম বা ভবার ভবানী মন্দির। এরপর 1984 সালে তিনি দেহত্যাগ করলে আশ্রমের ভিতরেই মূল মন্দিরের ঠিক উল্টো দিকে এক বিশেষ জায়গায় তাকে সমাধিস্থ করা হয়। মন্দিরে মা ভবানী সহ রয়েছে অনেক দেবদেবীর বিগ্রহ, রয়েছে ভবা পাগলার ব্যবহৃত শয্যা। এছাড়াও মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভবা পাগলার অজস্র ছবি ও বাণী। ভবা পাগলার আশ্রম দর্শন শেষ করে এগিয়ে চললাম আজকের মতো অম্বিকা কালনায় আমার শেষ এবং অন্তিম গন্তব্য কালনার বিখ্যাত মহিষমর্দিনী ঘাটের দিকে। মহিষমর্দিনী ঘাট, যার ওপারে রয়েছে নদিয়ার শান্তিপুর শহর। প্রবাহমান গঙ্গা নদী এখানে যেন একটু স্রোতহীন, তাই গঙ্গা বক্ষে জেগে ওঠা চড়ে স্থানীয় মানুষরা শুরু করেছেন চাষাবাদ। গঙ্গা তীরের এই অপূর্ব সৌরভ আস্বাদন করতে করতে আপনাদের বলে ফেলি খুব সহজে এই অম্বিকা কালনা আসার উপায়। শিয়ালদহ থেকে সকাল 5:35 জঙ্গিপুর রোড এক্সপ্রেস বা 8:06 কাটোয়া লোকাল ধরে ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাবেন অম্বিকা কালনা। এছাড়াও হাওড়া হয়ে আসতে গেলে সকাল 5:38 এবং সকাল 8টায় কাটোয়া লোকাল আছে। তবে এখানকার কম বেশি মন্দির দুপুরবেলা বন্ধ থাকে বলে আপনাদের অনুরোধ করব একটু সকালের দিকের ট্রেন ধরে আসার। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এখান থেকে ফিরে যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো বিকেল 5:04 শিয়ালদহ কাটোয়া লোকাল। এছাড়া সড়ক পথে গাড়িতে করেও মাত্র 2.5 ঘন্টায় আপনারা কালনা পৌঁছতে পারেন। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে কম বেশি বেশিরভাগ মন্দিরেই ভোগ গ্রহণ করা যায়, তবে আগে থেকে এই ব্যাপারে কথা বলে নেবেন। ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম কালনার বিখ্যাত ছানার মুরকি, মাখা সন্দেশ ও ক্ষীরপুলি সঙ্গে নেব বলে। কালনা পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে মা অম্বিকা সুইটস থেকে তাই নিয়ে নিলাম ছানার মুরকি, মাখা সন্দেশ, কালাকাঁদ ও ছানা ভাজা। যেহেতু গরম পড়ে গেছে তাই এই মুহূর্তে ক্ষীরপুলি না বানানোর জন্য সেটা আর নেওয়া হলো না। এরপর টোটোয় চেপে ফেরার পথে দেখে নিলাম কালনা পৌরসভার উল্টো দিকে মহাপ্রভুর এক বিশালাকার মূর্তি। আমার একলা নিতা। ও আচ্ছা, যদি বলেন মিষ্টির স্বাদ কেমন ছিল, আমি বলবো আমার আহামরি কিছুই লাগেনি। তবে আজকের অভিযানের এখানেই শেষ নয়। কালনা শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম স্টেশনের দিকে, কারণ সেখান থেকে ট্রেন ধরে আমার পরবর্তী গন্তব্য বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির।
চলার পথে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। কালনাতে কিন্তু বেশিরভাগ মন্দিরেই ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই যদি করবেন মনে করেন অনুমতি নিয়ে তবেই কিন্তু তা সম্পাদন করবেন। সময় এখন বিকেল 3:13। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বাঁশবেড়িয়া স্টেশনে। এটা বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বাঁশবেড়িয়া স্টেশনের মেন এন্ট্রান্স দিয়ে বেরিয়ে বন্ধুর বাইকের জন্য অপেক্ষা করতে থাকলাম বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে যাব বলে। আপনারা যদি হংসেশ্বরী মন্দিরে আসেন তাহলে বাঁশবেড়িয়া স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে চলে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। ব্যান্ডেল বা আদি সপ্তগ্রাম স্টেশন থেকেও টোটোতে এখানে পৌঁছানো যায়। এছাড়া বাঁশবেড়িয়া আসার জন্য শিয়ালদহ ও হাওড়া থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন। চলুন চলার পথে হংসেশ্বরী মন্দিরের কিছু ইতিহাস আপনাদের শুনিয়ে ফেলি। 1799 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায়ের পৌত্র শ্রী নৃসিংহদেব হংসেশ্বরী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত থাকা অবস্থায় নৃসিংহদেব পরলোক গমন করেন। নৃসিংহদেবের প্রথম স্ত্রী সহমরণে গিয়েছিলেন এবং দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত থাকা মন্দিরটি সম্পূর্ণ করেন। শোনা যায় মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং মন্দির তৈরির কারিগরদের আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। মন্দিরটির স্থাপত্য শৈলীতে উত্তর রাজস্থানের শেখওয়াতি হাভেলির নিদর্শন পাওয়া যায়। তখনকার দিনে মন্দির তৈরিতে খরচ হয় প্রায় 5 লক্ষ টাকা। মন্দিরের গর্ভগৃহে যে পঞ্চমন্ডির আসন রয়েছে সেখানে প্রথমে রয়েছে সহস্রদল নীলপদ্ম, তার উপরে রয়েছে অষ্টদল পদ্ম, তার উপরে যে ত্রিকোণ বেদী আছে সেখানে শায়িত রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উদ্ধৃত 12 দল পদ্মের ওপর এক পা মুড়ে অবস্থান করছেন হংসেশ্বরী দেবী। বেদী ও মহাকাল মূর্তিটি পাথর দ্বারা নির্মিত এবং দেবী মূর্তি নিমকাঠ দ্বারা নির্মিত। বছরে 364 দিন দেবী দক্ষিণাকালী রূপে পূজিত হলেও শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যার দিন দেবী তান্ত্রিক মতে পূজিত হন। 13টি চূড়া বিশিষ্ট 70 ফুট উঁচু এই মন্দিরের বিভিন্ন স্থানে দেখা যায় তান্ত্রিক পূজা পদ্ধতির বিভিন্ন রূপ। এই মন্দিরের গায়েই রয়েছে শিবলিঙ্গ স্থাপিত মন্দির। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে 350 বছরের পুরনো অনন্ত বাসুদেব কৃষ্ণ মন্দির এবং মন্দিরের উল্টো দিকে রয়েছে তৎকালীন রাজবাড়ি। তবে কোনোটিতেই বর্তমানে প্রবেশ করতে দেওয়া হয় না। বর্তমানে মন্দিরে ক্যামেরা বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু যদি সঙ্গে স্মার্টফোন থাকে তাতে স্টিল ফটোগ্রাফি করতে পারেন। 220 বছরের পুরনো এই মন্দিরটির বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই মন্দিরেও কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়, তবে কুপন সংগ্রহ করতে হয় সকাল 10টায়। কুপন মূল্য 40 টাকা। ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুপুর 1টায়। হংসেশ্বরী মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12:30 এবং বিকাল 4টে থেকে রাত্রির 8:30। মন্দির সফর শেষ করে এবার ফেরার পালা। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা অন্তত লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরব নতুন কোনো মন্দির বা জায়গা নিয়ে। জয় নিতাই বলে আজকের মতো গল্পের এখানেই ইতি টানলাম।